1971 সালের 13ই এপ্রিল এই থানাপাড়া গ্রাম ও এর পার্শ্ববর্তী গ্রামের প্রায় 250 থেকে 400 পুরুষ পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন ঠিক এই স্থানটিতে। ফলে এই গ্রামের অনেক নারী সন্তানহারা, স্বামীহারা হয়ে পড়েন। গত পর্বে সারদা পুলিশ একাডেমির ভিতরে এই বদ্ধভূমি সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। আমি ডিসক্রিপশন বক্স এবং উপরের আই বাটনে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে আবার দেখে নিতে পারেন, বা যারা আপনারা দেখেননি, যে সকল বন্ধুরা দেখেননি, আপনারা আবার দেখে নিতে পারেন। আজ তুলে ধরব 1971 সালে ঘটে যাওয়া নৃশংস হত্যাযজ্ঞের গ্রামের বিধবাদের ভাগ্যে কি ঘটেছিল, আর কারাই বা এই সকল বিধবাদের পাশে এগিয়ে এসেছিলেন, এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। ভিডিও শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অতিথি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখি, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান। চলুন এবার শুরু করা যাক। কেউ চরকা ঘুরিয়ে সুতা কাটছেন, কেউ কাপড় বুনছেন, কেউ কাপড়ে মার দিচ্ছেন, কেউ বা মনের মাধুরী মিশিয়ে বুনানো কাপড়ে নকশি করছেন। 1971 সালের যুদ্ধের পর থানাপাড়ার আশেপাশের গ্রামগুলোকে বিধবা পল্লী আখ্যা দেওয়া হয়। গ্রামের অধিকাংশ পরিবার পুরুষ শূন্য হয়ে পড়ে, ফলে নারীরা হয়ে পড়েন অসহায়। ঠিক সেই মুহূর্তে 1972 সালে সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটি নামের একটি বেসরকারি সংগঠন অসহায় নারীদের পাশে সুখের পায়রা হিসেবে আবির্ভূত হয়। সোয়ালোজ সুইডেনের একটি পাখির নাম। সুইডেন ভাষায় একে সুখের পায়রা বলা হয়। প্রচার রয়েছে, চরম সংকটকালে সোয়ালাজ উড়ে এসে সুখের পথ দেখায়, সুখের নাগাল পাইয়ে দিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। সারদায় সোয়ালোজ শব্দটি বাস্তবতার স্বাক্ষর রেখেছে। কারখানায় শুধু সুতাটাই বাইরে থেকে ক্রয় করা হয়, বাদ বাকি সবই শ্রমিকেরা করে থাকেন। প্রযুক্তির ছোঁয়া এখানে উপেক্ষা করা হয়েছে চরমভাবে। মেশিনের ব্যবহার একেবারেই নেই, সবই তাদের নিজেদের হাতের তৈরি। সকল প্রকার গার্মেন্টসের পাশাপাশি নকশি কাঁথাও তৈরি করা হয় এখানে। অনেক মানে পুরুষ যারা, তারা কিন্তু এগুলো মারা গেছে, মেরে ফেলেছিল হানাদার বাহিনীরা, ওরা মেরে দিয়েছিল। তখন মোটামুটি প্রতিটা ফ্যামিলি, কারো বাবা, কারো ভাই, এগুলো তারা এলো মানে শূন্য হয়েছিল, পুরুষ শূন্য একটি এলাকায় ছিল। তখন এলো সুইডেন তারা সহযোগিতার জন্য বাংলাদেশ ছিল। আর এই বাংলাদেশে আসার পরে তারা বিভিন্ন জায়গাতে এরকম খুঁজে দেখছে যে কোন কোন জায়গাতে এরকম ঘটনা হচ্ছে। তোর মধ্যে একটা আমার থানা বানানো, তখন তারা এখানে এসে এই প্রতিষ্ঠানটা তৈরি করে। কারণ যেহেতু যারা বিধবা গেছে তারা কি করবে, তারা তো এখন অসহায় থাকবে, তাদের জন্য একটা এটাই আছে। এবং বিধবার যে জন্য এটা ছিল আমাদের প্রতিষ্ঠান, তারপর থেকে ইনশাল্লাহ এখন চলছে এটা, এবং ভালো লাভজনক প্রতিষ্ঠান আছে মোটামুটি। আমরা নন প্রফিটেবল করতে হয়েছে, কারণ আমরা না এই সকলে এই সিস্টেমটা আমাদের। রঙও তৈরি করে থাকেন বিভিন্ন গাছের ফল, লতাপাতার মাধ্যমে। আপনাদের এই সুতাগুলো না অনেক মোটা মোটা, না মোটা আমরা এলো ডিপেন্ড করে আমাদের বাইরের সবাই আমার সুতা কতখানি সুতা আমি ইউজ করবো, ওই সুতার উপর ডিপেন্ড করে রঙে। গেট দিয়ে ঢোকার পরই হাতের ডান হাতেই পড়বে শোরুম। যদিও সংস্থাটি সমস্ত প্রোডাক্ট দেশের বাইরে পাঠানো হয়, তারপরও এখানে সীমিত পরিসরে দেশের মানুষের জন্য পোশাক তৈরি করা হয়, আর সেগুলোর প্রদর্শনীর জন্য এই শোরুম। এই সকল প্রোডাক্ট পাঠানো হয় ইউরোপ, চায়না সহ আরও 8টি দেশে। সুইডিশ এই সংস্থাটি শুধু যে বিধবা পল্লীদের কর্মসংস্থান করেছিলেন সেটা কিন্তু নয়, ইনাদের
আরও অনেক কিছু করেছিলেন, যেমন বিনা পয়সায় তাদের বাচ্চাদের লেখাপড়ার সুযোগ করেছিলেন। স্বাস্থ্য সুরক্ষা সহ আরও অনেক বিষয় দেখাশোনা করতেন এই সংস্থাটি। 1985 সাল পর্যন্ত প্রজেক্টটি সুইডেন থেকে সরাসরি পরিচালিত হতো। পরে ঢাকা থেকে এবং বর্তমানে স্থানীয় জনবল তৈরি করে তাদের মাধ্যমেই এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে সুইডেনের সোয়ালোস নেপথ্যে থেকে ভূমিকা পালন করছে। 1998 সালে প্রজেক্টের পরিবর্তিত নামকরণ করা হয় থানাপাড়া সোয়ালোস ডেভেলপমেন্ট সোসাইটি। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তরা প্রায় সকলেই এই সোসাইটির অন্তর্ভুক্ত হতে থাকে। বর্তমানে 3 শতাধিক নারী সোয়ালোস সোসাইটিতে হস্তশিল্পের উপর নির্ভর করে জীবনযাপন করছে। নারীদের পাশাপাশি অর্ধশত পুরুষও কাজ করছে এখানে। দেশ স্বাধীনের পর বহু বছর কেটেছে। পদ্মাও তার ভাঙন খেলা অব্যাহত রেখেছে। ভাঙনের কবলে গণহত্যার জায়গাটি এখন গহীন পদ্মায় মিলিয়ে গেছে। তবে স্বজন হারানোর বেদনাকে শক্তিতে রূপ দিয়ে গ্রামটির নারীরা জীবন যুদ্ধে আজ জয়ী। 1971 স্বজন হারানোর এই গ্রামের নারীরা এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ।